বজ্র কি ব্যাপার স্যাপার? তাহলে দেখুন তো কোথাও মিল খুঁজে পান কিনা। এই কথা বলে লোকটি তার শরীরের চাদরটা সরালো এবং আমি এরপর যা দৃশ্য দেখলাম তাতে একদম হতভম্ব। দেখলাম লোকটির সারা শরীরে অজস্র চোখ, যা তার বর্ণনা অনুযায়ী একদম মিলে যাচ্ছে। এবং এই দৃশ্য দেখার পরেই আমি ধীরে ধীরে চেতনা হারিয়ে ফেলেছিলাম। তো বন্ধুরা, একবার ভাবুন তো, কোনো ব্যক্তিকে আমরা যদি চোখের সামনে এইরকম দেখি যে তার সারা শরীরে অজস্র চোখ, তাহলে তাকে দেখতে কেমন হবে, এবং এই মুহূর্তে যিনি তাকে দেখছেন তার পরিস্থিতি কেমন হবে, তা জানতে হলে কিন্তু পুরো গল্পটা মন দিয়ে অবশ্যই শুনতে হবে। তার আগে আবারও বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে আমাদের সমস্ত গল্পের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছয়। তাহলে চলো সরাসরি গল্পে চলে যাই। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, রাস্তাটা ভালো নয়। আমার বহুদিন ফার্ম হাউসে যাওয়া হয়নি। বন্ধুদের সাথে শিকারের শখটা বরাবরের। বাঘ বা সিংহের কথা কিন্তু একবারও ভাববেন না। বুনো হাঁস অথবা মুরগির উপরেই আজ পর্যন্ত কেরামতি দেখাতে পেরেছি। তবে চেষ্টাটা সবসময় জিম করবেটের মতোই থাকে যে একদিন ঠিক বাঘ আমি মারবই। কিন্তু একবার হালুম শব্দ শুনেই সজলের কোলে উঠে পড়েছিলাম। সেটা ছিল আরেক অভিজ্ঞতা। কিন্তু পরে অবশ্য জানতে পারলাম সেই ডাকটা সে নিজেই ডেকেছিল, আমার সাহসটা পরীক্ষা করবার জন্য। এবারের কলেজের ছুটিতে আমি আর সজল ঠিক করলাম ঝাড়মন্ডির জঙ্গলে যাব। আমার বাবার অগাধ সম্পত্তির একটি জীর্ণ উদাহরণ হয়ে পড়ে আছে এই ঝাড়মন্ডির ফার্ম হাউসটি। বাড়িটি কেন বানিয়েছিলেন তার খোঁজ করে আজ অবধি কোনো কিনারা করতে পারিনি। মনে হয় নিজের আধিপত্যকে প্রকাশ করবার ক্ষেত্রে ওনার তরফ থেকে এটি একটি ক্ষুদ্র প্রয়াস ছিল। তবে তা যাই হোক না কেন, জায়গাটি ভারী সুন্দর এবং চারিদিকে জঙ্গলে ঘেরা। তবে সঙ্গে গাড়ি সবসময় থাকায় আর ফার্ম হাউসে দেখাশোনার চাকর বাকর থাকায় ওখানে গিয়ে থাকার অনুভূতিটা বেশ রাজকীয়ই হতো। আমার সাথে এবারেও সজলের যাওয়া ঠিক হলো। আমি একটা গাড়ি নিয়ে পৌঁছে গেলাম সোজা ঝাড়মন্ডিতে। বেশি দিন অবশ্য থাকতে পারবো না, এই জেনেই দুজনে ঠিক করলাম পৌঁছেই শিকারে বেরিয়ে পড়ব। পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। এখানে অবশ্য জঙ্গলের রাস্তাটা বড্ড থমথমে। বাড়িতে ঢুকতেই এক ঠাকুমা আমাদের বললেন, ও বাবা, ছোট সাহেব যে, তোমরা সবাই চলে এসেছো? তো তোমরা ভালো আছো তো? হ্যাঁ ঠাম্মা, আমরা চলে এসেছি। আমরা সকলে খুব ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ বাবা, আমিও ভালোই আছি। যাও, অনেকটা রাস্তা এসেছো, এখন ঘরে গিয়ে বিশ্রাম নাও। যাও যাও। না ঠাম্মা, আমরা এখন ঘরে যাব না। আমি আর সজল বরং একটু জঙ্গলের রাস্তাটা দিয়ে ঘুরে আসি, তারপর ঘরে গিয়ে বিশ্রাম করব। বাবারা, আজকের রাতে আর তোমাদের মাতব্বরি করে জঙ্গলে যেতে হবে না। তোমরা বরং আগামীকাল সকালের দিকে যেও। আজকের দিনটা তোমরা বরঞ্চ খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নাও। অনেক তো ধকল গেল। যাও বাবারা, যাও যাও, একটু বিশ্রাম নাও, যাও। আমরা আর কথা বাড়ালাম না সেভাবে। যতই হোক, তিনি আমাদের বাড়িতে অনেক দিন হলো আছেন। বহুদিন ধরে এই ফার্ম হাউস দেখাশোনা করছেন। আমি আর সজল ওনার কথা ফেলতে পারলাম না। পরের দিন সকালেই যাব শিকারে।
সেটা ওনাকে অবশ্য বলে দিলাম, আর তার পাশাপাশি শিকারে যাবার জন্য সমস্ত ব্যবস্থা করে রাখার জন্য বললাম। রাতে আমি আর সজল যখন ঘরে শুয়ে আছি, তখন দেখলাম বাইরে ঠাকুমা আর কিছু লোকজন মিলে নিজেদের মধ্যে কি যেন আলোচনা করছে। ছোটবেলার থেকেই সমস্ত বিষয়ে আমার কৌতূহল বরাবরই একটু বেশি, তাই এগিয়ে গিয়ে দরজায় কান পাতলাম। যা শুনলাম সেটা প্রথমে বিশ্বাস হলো না। ওরা বলছিল ঝাড়মুন্ডির জঙ্গলে নাকি নতুন কোনো পিশাচের আবির্ভাব হয়েছে। রাতের বেলায় নাকি মানুষকে একা পেয়ে এমন সব ভয় দেখাচ্ছে যে পরের দিন তাদের মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে সেই জঙ্গলে। বেশ কিছুদিন ধরে এই ঘটনা নাকি ঘটছে, তবে ওই পিশাচকে কেউ নাকি এখনো চোখে দেখেনি, তার কোনো বিবরণও কেউ দিতে পারেনি, তবে সে নাকি আছে। আর কোন সময় কিভাবে তার আবির্ভাব ঘটবে সে কথা বলা বড়ই মুশকিল। ওদের ওই কথা শুনতে শুনতে আমি দরজা খুলে কখন যে বাইরে এসে দাঁড়িয়েছি তা নিজেই জানি না। আমায় দেখে হঠাৎ ঠাকুমা বলে উঠলেন, এ কি ছোট সাহেব, এখনো ঘুমাওনি তুমি? এখানে এত রাতে কি করছো? ওদের চোখে মুখে একটা অদ্ভুত ভয় লক্ষ্য করলাম, যেন আমি কিছু শুনে ফেলেছি। আমি সেটা বুঝতে পেরে কথাটা ঘুরিয়ে দিয়ে বললাম, না না, তেমন কোনো ব্যাপার নয়। আসলে ঘরের মধ্যে একটু গুমোট লাগছিল, তাই বাইরে একটু হাওয়া খেতে আসলাম আর কি। আর কাল কিন্তু 9টার মধ্যেই আমি শিকারে বেরাবো, তাই চাকর বাকররা যেন সমস্ত ব্যবস্থা করে রাখে। ঠিক আছে ছোট সাহেব, আমি সবাইকে বলে দেবক্ষণ। তুমি এখন যাও তো বাবা, নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ো, কাল সকাল সকাল উঠতে হবে তো। আমি ঘরে চলে এলাম। সজল দেখলাম বেহুশ হয়ে ঘুমাচ্ছে, আমিও তার পাশে শুয়ে পড়লাম। ওদের কথাগুলি ততক্ষণ পর্যন্ত মনের মধ্যে ধারাপাত করতে থাকলো যতক্ষণ না পর্যন্ত আমার ঘুম আসছে। দেখতে দেখতে রাত কাবার হয়ে ভোরের আলো ফুটে গেল। তারপর ব্রেকফাস্ট করে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা ঝাড়মুন্ডির জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। জঙ্গলে যাবার জন্য আমরা আলাদা একটা গাড়ি বুক করলাম। সে সেখানকার স্থানীয় বাসিন্দা, কোথায় গেলে আমরা শিকার করতে পারবো সেটা তিনি বেশ ভালোভাবেই জানতেন। আমরা যথাসময়ে জঙ্গলে পৌঁছলাম। জঙ্গলটা বেশ ঘন বলা চলে। সারাদিন খুঁজে অক্লান্ত পরিশ্রম করবার পরে আমাদের হাতে একটা মাত্র বুনো মুরগি শুধু ধরা দিল। সেটাকে মেরেই কাঁধে নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলতে লাগলাম। কিন্তু হঠাৎ সজল বলল, তোর হাঁটতে অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি। তুই বরং মুরগিটা আমায় দে, আমি নিয়ে যাচ্ছি। ধন্যবাদ ভাই, তুই আমায় বাঁচালি। এই নে ধর। দুজনেই ধীরে ধীরে এগোতে লাগলাম। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ দেখি সজলকে আর দেখা যাচ্ছে না। চারিদিকে অনেক দৌড়াদৌড়ি করেও আমি ওকে কোথাও খুঁজে পেলাম না। জঙ্গলের পথে আমরা যে হারিয়ে গেছি এবার বেশ বুঝতে পারলাম। ওর পিছন পিছনই আমি যাচ্ছিলাম, কিন্তু যেতে যেতে কখন যে রাস্তা ভুল করে জঙ্গলের মধ্যে হারালাম নিজেই টের পেলাম না। কি আর করা যাবে, আস্তে আস্তে দেখলাম সন্ধ্যা নামছে। গাটা এবার যেন কেমন ছমছম করছে। এই পরিবেশেই সমস্ত অনৈতিক কথাগুলি যেন বেশি করে মনে ভিড় করে থাকে। মনে মনে প্রচণ্ড ভয় করছিল, কিন্তু মা কালীর নাম জপ করতে করতে যেখানে এসে পৌঁছলাম দেখলাম দু একটা আলো দেখা যাচ্ছে। জায়গাটা দেখে মনে হলো সামনে নিশ্চয়ই কোনো লোকালয় আছে। বুঝলাম সেখানে গিয়ে আমি আজকের রাতটা কোনো মতে কাটাতে পারবো। এগিয়ে গিয়ে দেখলাম এক বয়স্ক ভদ্রলোক নিজের দোকানের ঝাঁপ নামাচ্ছেন। দাদা, বলছি যে আপনার এখানে কিছু খাবার পাওয়া যাবে? हाँ बाबू, खाली भात और माछे झोल आछे, सब्जी सब खत्म हो गया। आपको चलेगा? হ্যাঁ হ্যাঁ, খুব চলবে, তুমি তাড়াতাড়ি দাও, আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। এখান থেকে ঝাড়মুন্ডি যেতে কতক্ষণ সময় লাগবে একটু বলতে পারবেন? আসলে আমি জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে ফেলেছি আর কি।
তাই এত বিপত্তি। তাও বাবুজি पकड़िए 10 মাইল होगा। এতটা রাস্তা আপনি রাতের অন্ধকারে হেঁটে যেতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি অনায়াসে চলে যেতে পারবো, আমার অত ভয় টয় লাগে না। দেখুন বাবু, আপনি চলে যেতে পারবেন সে ঠিক আছে, কিন্তু আমি শুনেছি ওই রাস্তাটা একদম ভালো নয়। ওখানে নাকি পিশাচ আছে, সে আপনাকে যখন তখন ক্ষতি করতে পারে। তাই আপনাকে বললাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাবধান করার জন্য। তাহলে আমি উঠি এবার, আবার একদিন না একদিন আমাদের ঠিক দেখা হবে। আর রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি লোকটিকে আশ্বস্ত করে রওনা দিলাম ঝাড়মুন্ডির উদ্দেশ্যে। বেশ কিছুটা রাস্তা চলে যাবার পর লক্ষ্য করলাম পিছন থেকে যেন কারুর পায়ের শব্দ শোনা যাচ্ছে। একবার পিছনের দিকে তাকিয়ে দেখলাম, কিন্তু কেউ নেই সেখানে। আবার হাঁটছি, সেই একই অনুভূতি, কিন্তু এবারেও পিছন ফিরে কাউকে দেখতে পেলাম না। সামনে ফিরতেই চমকে উঠলাম। একটা লোক দাঁড়িয়ে আছে ঠিক আমার সামনে, দাঁত বার করে হাসছে। মনে মনে ভাবলাম, এইরকম একটা নির্জন জায়গায় এই লোকটা আবার কোথা থেকে এলেন। লোকটি হঠাৎ আমাকে বলে উঠলেন, ঘাবড়ে গেলেন নাকি দাদা? না না, ভয় কেন পাবো? আর আপনি হঠাৎ করে কোথা থেকে এলেন এরকম ভূতের সাজ নিয়ে, সেটাই তো বুঝতে পারলাম না। এতক্ষণ তো আপনার আসার কোনো আমি সংকেত খুঁজে পাইনি। হ্যাঁ, পিছন থেকে একটা খসখস আওয়াজ আসছিল, কিন্তু আপনি যেরকম ভূতের মতন আবির্ভূত হবেন আমি বুঝতে পারিনি। আর আপনাকে দেখে আমার ভয় না, আমার হাসিই পাচ্ছে। আচ্ছা, সত্যি করে একটা কথা বলুন তো, আপনি কি সত্যিই আমার পিছু করছিলেন? না দাদা, আমি ওই গাছের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম একটা গাড়ির জন্য। আসলে আমি ঝাড়মন্ডির দিকে যাব একটা কাজে। হঠাৎ আপনাকে দেখে ভাবলাম একা গিয়ে আর কাজ কি, আপনার সাথেই বরং যাওয়া যাক। তাই তো আপনার কাছে আসলাম। আমি হাঁটতে শুরু করলাম। লোকটাও আমার সাথে সাথে হাঁটতে লাগলো। ভালো করে লক্ষ্য করলাম, লোকটার সারা শরীর কালো চাদরে ঢাকা। শরীরের সব রক্ত যেন শুকিয়ে গেছে, চোখগুলো কোটরে ঢুকে গেছে। হাতে পায়ে কোনো মাংস নেই বললেই চলে। একেবারে একটা হাড় ঝিরঝিরে চেহারা, দেখে ভীষণ ভয় লাগছিল আমার। এই রকম অদ্ভুত বেশভূষা এর আগে কোনো জীবদ্দশায় চোখে পড়েনি। সামনেই কিন্তু নিমগুড়ি শ্মশান আসছে দাদা, জায়গাটা কিন্তু একদম ভালো নয়। আপনি এত রাতে এই পথ দিয়ে না আসলেই পারতেন। শুধু শুধু কি এতটা ঝুঁকি নেওয়া দরকার ছিল আপনার? এমনিতেই অল্প বয়স আপনার, এখন যদি একটা ভালো মন্দ কিছু হয়ে যায় তাহলে আপনার বাবা মায়ের কি হবে ভেবে দেখেছেন আপনি? কেন, আমার আবার কি হবে? আর শ্মশানকে এত ভয় পাওয়ারই বা কি আছে? কথাটা শেষ হতে না হতেই দেখলাম কিছু লোক লাঠি হাতে আমার দিকেই এগিয়ে আসছেন। আমি বুঝতে পারলাম না এরা কারা। সামনে আসতেই একজন ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করলেন, আরে আপনি কে আছেন? এত রাতে আপনি এই পথ ধরে কোথায় যাচ্ছেন? আপনি কি জানেন এই পথে শুধু আতঙ্ক কাজ করে? হাজার হাজার মানুষ এখান থেকে নিখোঁজ হয়ে গেছে। আমরা এই শ্মশানের পাশেই থাকি, তবে এলাকাটি বিশেষ করে খুব খারাপ কিন্তু। আর আপনি আর অন্য কোনো রাস্তা পেলেন না ঝাড়মন্ডি যাওয়ার? আরে না না, আপনারা ভুল ভাবছেন। আমি একা কেন যাব? এই তো দেখুন না আমার সাথে। আরে কোথায় গেলেন? এই মাত্র তো ছিল আমার সাথে। আরে ও দাদা, আপনি কাকে খুঁজছেন? আরে না না, বিশ্বাস করুন, আমার সাথে একজন ছিল। এতটা পথ আমার সাথেই আসলো, কিন্তু এখন আমি কাউকে দেখতে পাচ্ছি না। আর এই জঙ্গলে আর কত কিছু দেখতে পাবেন।
সাবধানে কিন্তু যাবেন দাদা, এই রাস্তাটা কিন্তু একদম ভালো নয়, এই বলে দিলুম আপনাকে। এই কথাগুলো বলে লোকগুলো চলে যেতে লাগলো। আমিও ভয়ে ভয়ে ধীরে ধীরে জঙ্গলের দিকে এগোতে লাগলাম। কিছুটা দূরে গিয়ে দেখলাম লোকটি একটা গাছের পাশে দাঁড়িয়ে। আরে ও দাদা, আমি তো কতটা পথ এগিয়ে এলাম, কিন্তু আপনাকে দেখলাম আপনি কতগুলো লোকের সাথে দাঁড়িয়ে কথা বলছেন, তাই আর ওদিকে গেলাম না, ভাবলাম এখানে দাঁড়িয়েই আপনার জন্য অপেক্ষা করি। ঠিক আছে, কিন্তু এতটা দূরে আসার কোনো দরকার ছিল না। আর ওই লোকগুলোকে তো আমি আপনার কথাই বলছিলাম, হঠাৎ দেখি আপনি নেই। শুধু শুধু লোকগুলো আমায় ভয় দেখিয়ে চলে গেল। আচ্ছা দাদা, একটা কথা বলুন তো, সবার এত কেন ভয় এই জায়গাটাকে নিয়ে? কেন সবাই ভয় পেয়ে থাকে? কি রহস্য এই জায়গার বলুন তো আপনি। আসলে এখানের রাস্তায় কয়েকদিন ধরে পিশাচের উৎপাত বেড়েছে। সবাই বলে তার সারা গায়ে নাকি অনেক চোখ আছে। কেউ কেউ দেখেছে, আবার কেউ কেউ দেখেনি, কিন্তু যারাই দেখেছে তারা এটাই বলেছে। তাই তো এত এই রাস্তাটাকে নিয়ে ভয়। পিশাচের সারা গায়ে চোখ? যত সব বুজরুকি কাণ্ড কারখানা। এসব গুজবে একদম কান দেবেন না। চলুন তাহলে এবার হাঁটা যাক। ও, বুঝলো কি ব্যাপার স্যাপার? তাহলে দেখুন তো কোথাও মিল খুঁজে পান কিনা। এই কথা বলে লোকটি তার শরীরের চাদরটা সরালো এবং আমি এরপর যা দৃশ্য দেখলাম তাতে একদম হতভম্ব। দেখলাম লোকটির সারা শরীরে অজস্র চোখ, যা তার বর্ণনা অনুযায়ী একদম মিলে যাচ্ছে। এবং এই দৃশ্য দেখার পরেই আমি ধীরে ধীরে চেতনা হারিয়ে ফেলেছিলাম। যখন হুঁশ ফিরল তখন দেখলাম জঙ্গলের পাশে পড়ে আছি, সারা গায়ে লতা পাতা জড়ানো। কিছুই বুঝে উঠতে পারলাম না। তারপর অনেকটা পথ হেঁটে ঝাড়মুন্ডি পৌঁছেছিলাম। নিজের সেই অভিজ্ঞতার কথা আমি আজও ভুলতে পারিনি। এখনো ভাবলে সারা শরীরে যেন কাঁটা দেয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে আগামীকাল চলে আসছি আরও একটি নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে।